মুভির শুরুতেই কেউ একজন আমাদেরকে জানায় যে কিভাবে টাইম ট্রাভেল করা সম্ভব। সে বলে এখন তো বিজ্ঞানীরাও মানতে বাধ্য যে আলোর চেয়ে দ্রুত গতিতে যদি কোনো বস্তু যায় তাহলে টাইম ট্রাভেল করা সম্ভব। তবে এমনটা কি বাস্তবে সম্ভব? কেউ কি এমন কোনো যন্ত্র বা ক্রাফট আবিষ্কার করতে পারে যার সাহায্যে যে কেউ টাইম ট্রাভেল করতে পারবে? না, এটা শুধু মানুষের কাল্পনিক ভ্রম ছাড়া আর কিছুই না। তবে বহু বছর আগে সব ঋষি মনীষীরা খুব সহজেই যে কারোর ফিউচার সম্পর্কে বলে দিতে পারত। ফিউচারে কি হয় সেটা তারা আগেই বলতে পারত। আর হ্যাঁ, সত্যি টাইম ট্রাভেল কোনো অসম্ভব কিছু নয়, কারণ আমি হলাম তার জলজান্ত প্রমাণ। আমি নিজেই টাইম ট্রাভেল করেছি। আমার নাম হলো ইয়াং। এরপর ইয়াং তার নিজের জীবন কাহিনী বলতে শুরু করে। ইয়াং বলে সে 1591 সালে জন্মগ্রহণ করেছিল। সে রাজা মিনের একজন বডিগার্ডের কাজে মাত্র 10 বছর বয়সে জয়েন করে। সেই সময় গ্রামের সব ছোট বাচ্চাদেরকেই রাজা তার লোকদের দিয়ে যুদ্ধের ট্রেনিং দিত। সেই ট্রেনিংয়ের সময় সেখানে ইয়াংয়ের সাথে কিছু বাচ্চাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তবে তাদের মধ্যে 3 জন ছেলে তার ভীষণ ক্লোজ হয়ে যায়। আর তারা হলো শুগ, এজু এবং এনগ্যাগ। আর আমরা সবাই সুন্দরভাবে একসঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম। এরপর যখন আমরা কিছুটা বড় হয়ে গিয়েছিলাম তখন আমাদের যুদ্ধের জন্য পাঠানো হয়। আর ঠিক তখনই আমাদের জীবন আলাদা হতে শুরু করে। তো বন্ধুরা, তুমি কি তোমার কোনো বন্ধুকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলেছ? তার নামটা এখনই কমেন্ট করে ফেলো। হতে পারে সেই বন্ধু এই ভিডিওটা দেখলে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করতে পারে। তো যাই হোক, সে আবারও বলতে শুরু করে যে সেই সময় আমার সঙ্গে একজন মঙ্ক বা সন্ন্যাসীর পরিচয় হয়। আর সেই সন্ন্যাসী আমাকে টাইম ট্রাভেলের জন্য একটা বিশেষ ডিভাইস দিয়েছিল। এমনকি সেটার সাহায্যে টাইম ট্রাভেল করার জন্য আমাকে একটা গোপন মন্ত্র বলেছিল। সে বারবার করে সাবধান করে দিয়েছিল যে এই যন্ত্রটা কাউকেই জানানো যাবে না। অন্যদিকে তখন আমাদের রাজ্যের রাজা যে ছিল তার বয়স অনেক কম ছিল। আর সেজন্যই সে তার সেই টাইম ট্রাভেল ডিভাইসটিকে ইয়াংলং আর চাগুকে দিয়ে দেয়। তখন তারা দুজনে সেই ডিভাইসটাকে রাজাকে দিয়ে দিয়েছিল। আর এদিকে আমি এবং আমার একজন বন্ধু একসঙ্গে যুদ্ধের জন্য বর্ডারে এসে পৌঁছাই। তবে সেই সময় আমাদের সেনাপ্রধান আমার উপরে দোষারোপ করে। সে জানায় আমি নাকি জাপানিদের সঙ্গে হাত মিলে আমাদের জাস্টিস মিনিস্টারকে হত্যা করেছি। বন্ধুরা, তার কথাগুলো খুব ভালোমতো মনে রাখবে, কারণ তার কথার উপরেই পুরো গল্পটা সাজানো হয়েছে। কারণ তার এই গল্পগুলোই পরবর্তীতে দেখানো হবে। আর তখন রাজা আমাকে দোষী ভেবে আমার গ্রামের লোকদেরকেও শাস্তি দিতে শুরু করে। আমি অনেক চেষ্টা করেও কিছুতেই বোঝাতে পারিনি যে আসলে আমি দোষী না। রাজা আমার পুরো গ্রামের লোকদেরকে এক এক করে নৃশংসভাবে হত্যা করে। আর তারপর আমার সবচেয়ে কাছের সেই 3 বন্ধু আমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যায়। প্রায় 400 বছর পর আমি হংকং শহরে জন্ম নেই। সেখানে আমার একজন মেয়ে বন্ধু হয়। আর সে আমাকে ভবিষ্যৎ জগতের সবকিছু শেখায়। তবে সেখানে আমার সেই পুরনো বন্ধুদের সঙ্গে আবারও দেখা হয়ে যায়, যারা এখন আমার শত্রুতে পরিণত হয়েছে। তারা অনেক আগেই ফিউচারে চলে এসেছিল। আর আমাকে দেখা মাত্রই তারা আমার উপরে হামলা করতে শুরু করে। হঠাৎ আক্রমণে সেখানেই আমি প্রাণ হারাই এবং পাশের নদীতে পড়ে যাই। কিন্তু অনেক আগে সেই সন্ন্যাসী আমাকে বলেছিল যে আমি যদি কখনো মারা যাই তবে আবারও আমার জন্ম হবে। এদিকে ওখানকার পুলিশদেরকে দেখা যায় যারা হন্য হয়ে ইয়াংকে খুঁজে বেড়াচ্ছে, কারণ তার চালচলন সবার কাছে বেশ রহস্যময় মনে হয়েছিল। এখানে আমি দেখতে পাই যে ওখানকার পুলিশরাও আমার আগের জন্মের বন্ধুরাই ছিল। অন্যদিকে জো ইয়াংলিংকে কল করে বলে আমি ইয়াংকে খুঁজে বের করেছি, সে এখনও মরেনি। এই কথা শুনে সে হাসপাতালে এসে হাজির হয় এবং সেখানে সে জোকে হঠাৎ করে আক্রমণ করে মেরে ফেলে। এরপর সে সোজা চলে যায় একটা মেন্টাল হসপিটালে। সেখানে সে নাইজোর সঙ্গে গিয়ে দেখা করে। এখানে সে জানায় যে এখন আর তাদের শুয়োকে দরকার নেই, কারণ ওই ডিভাইসের মন্ত্রটা ইয়াংও জানে। এদিকে ইয়াং অজ্ঞান অবস্থায় শুনতে পাচ্ছিল যে তার বন্ধুরা বলছে আমাদের শুধু তোমাকেই দরকার, আর কিছুরই প্রয়োজন নেই। এরপর তারা ইয়াংকে একেবারে নতুন রূপে কনভার্ট করে দেয়, একদম ওখানকার মডার্ন লুকে। এরপর ইয়াং জানায় যে সে তার গ্রামের লোকদেরকে বাঁচাতে চায়, তাই সে আবারও টাইম ট্রাভেল করতে চায়। এসব বলার পর সে সোজা একটা লাইব্রেরিতে চলে আসে। সেখান থেকে একটা ঐতিহাসিক বই নিয়ে পড়তে শুরু করে। সেখানে সে জানতে পারে মিং রাজবংশের রাজত্বকাল ছিল মাত্র 6 বছর, কারণ ওখানকার রাজা কিছুদিনের মধ্যেই মারা গিয়েছিল। এরপর সে ইয়াংলং আর শুকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে টাইম ট্রাভেল করা সম্ভব। এরপর তারা সেই আর্কের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেখানে এজু তখনও আসেনি। এটা দেখে ইয়াংলংয়ের কাছে তার না আসার কারণ জিজ্ঞাসা করে। ইয়াংলং জানায় যে সে তো গতকালই মারা গেছে। এই কথা শুনে ইয়াং অবাক হয়ে যায়। সে এটা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। সে বলে আমাকে আগে তার বডি দেখাতে হবে। ইয়াংয়ের এমন কথা শুনে ইয়াংলং বুঝে যায় যে সে হয়তো ফেসে গেছে। এবার সে নিজেকে বাঁচাতে ইয়াংয়ের সেই মেয়ে বন্ধু সিজুকে বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। এরপর ইয়াংলং ইয়াংকে ধমকি দিয়ে বলে এখনই সেই গোপন মন্ত্রটি বলো,
ইয়াং তার বন্ধুকে বাঁচানোর অন্য কোনো উপায় না পেয়ে সেই ডিভাইসটা সেখান থেকে টাইম ট্রাভেল মেশিনের মধ্যে লাগিয়ে দেয় এবং গোপন মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে। এতে করে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ইয়াংলিং আর লিজু দুজনেই টাইম ট্রাভেল করে পাস্টে চলে যায়। এরপর ইয়াং তার বন্ধুকে জানায় যে এখন এখানে চুপ করে বসে থাকলে চলবে না, তাকেও যেতে হবে। মেয়েটিও ইয়াংকে একা ছাড়তে চায় না, সেও সাথে যেতে চায়। এরপর ইয়াং তাকে নিয়ে যাওয়ার জন্য সেই আর্কের সামনে আসে এবং ডিভাইসটা মেশিনে লাগিয়ে মন্ত্র পড়তে শুরু করে। তারপর তারা দুজনে টাইম ট্রাভেল করতে শুরু করে। তখনই তারা একটা ট্রেনের মধ্যে এসে পড়ে। সেখানে যেতেই তারা দেখতে পায় যে কিছু লোক মিলে একজন কাপলের সঙ্গে বাজে ব্যবহার করছিল। এসব দেখে তারা দুজনে লোকগুলোর উপরে আক্রমণ করতে শুরু করে। সে এক এক করে পিটিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে সেই লোকগুলোর আরও সাথীরাও সেখানে চলে আসে এবং তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু তারা সবাই মিলেও ইয়াং এবং তার বান্ধবীর সঙ্গে পেরে উঠছিল না। ইয়াং ও তার বান্ধবী এক এক করে সবগুলোকে পিটিয়ে ভর্তা করে ট্রেন থেকে ফেলে দেয়। সবাইকে তাড়িয়ে তারা দুজনে সেখান থেকে সোজা ট্রেনের ছাদে চলে যায়। এরপর তারা দুজন সেই টাইম ট্রাভেল আর্কের সাহায্যে আবারও ট্রান্সফার হওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর যখনই ইয়াং টাইম ট্রাভেল শেষে একটা জায়গায় এসে পৌঁছায়, তখন সে সামনে সেই সন্ন্যাসীকে দেখতে পায়। তাকে দেখে ইয়াং পুরো ঘটনাটা খুলে বলে। এরপর সে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে যে এখন সে কিভাবে তার গ্রামে ফিরে যাবে। উত্তরে সন্ন্যাসী জানায় তোমাকে আবারও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। সে ইয়াংকে জানায় তুমি সামনের রাস্তায় এগিয়ে যাও, সামনে গেলে সেখানে তুমি দুই দিকে যাওয়ার জন্য দুটি পথ পেয়ে যাবে, আর সেখানে তোমাকে ঠিক করতে হবে যে কোন পথটা তুমি বেছে নেবে। এইসব বলার পর সাথে সাথে সন্ন্যাসী সেখান থেকে উধাও হয়ে যায়। সে যাওয়ার পর ইয়াং সামনে সেই রাস্তার দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে ডান দিকের রাস্তায় চলে যায়। এর মধ্যে সেখানে ইয়াংয়ের বান্ধবী মিংও চলে আসে। মিংকে দেখা মাত্র ইয়াং তাকে জানায় যে তারা এখন ঠিক সময় চলে এসেছে আর এখন শুধু তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। এরপর সে মিংকে সাথে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে। সেখানে যেতে গ্রামের সবাই তাকে দেখে আনন্দে ফেটে পড়ে। ইয়াংয়ের মা তাকে এতদিন পর দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়ে। ইয়াং গ্রামে ফিরে আসায় সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করে। সবাই মিলে সেখানে খাওয়ার জন্য নানা ধরনের খাবার রেডি করে। এরপর ইয়াং তার গার্লফ্রেন্ড মিংয়ের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে এজু আর ইয়াংলাংকে দেখা যায়, যারা বলাবলি করছে যে হয়তো এতক্ষণে ইয়াং তার গ্রামে চলে এসেছে। এখানে ইয়াংলং বলে ইয়াং আসলেও এখন সে কিছুই করতে পারবে না, আমি যে করেই হোক মিং রাজ্য জয় করেই ছাড়ব, আর তখন পুরো রাজ্যই আমার অধীনে চলে আসবে। তখন ইয়াং চাইলেও আর কোনো লাভ হবে না। পরদিন ইয়াংকে দেখা যায় সে ওই গ্রাম প্রধানের সঙ্গে আলোচনা করছিল। ইয়াং গ্রাম প্রধানকে বোঝায় যে গ্রামবাসীদেরকে এখন বাঁচাতে হলে পশ্চিমের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু গ্রাম প্রধান বলে যে এখানে তাদের কোনো ক্ষতি হবে না। ইয়াং জানে এটা একেবারেই ভুল কথা। পরদিন সু ইয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। ইয়াং বুঝতে পারছিল সে কি বলবে। ইয়াং ভাবে সু এখনও তার শত্রু হয়ে যায়নি। তখন সু এসে বলে, আরে আমি এখনও তোমার শত্রু হয়ে যাইনি, আসলে আমি এসেছি তোমাকে ইনভাইট করতে, কারণ জাস্টিস মিনিস্টার তোমাকে কোনো একটা কারণে ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণ পরই ইয়াংয়ের মনে পড়ে যায় যে এই জাস্টিস অফিসারের ফ্যামিলির মৃত্যুর কারণেই তার পুরো গ্রামকে ওভাবে প্রাণ হারাতে হয়েছিল। এবার যদি সেই মিনিস্টারের কিছু হয়ে যায় তাহলে তার গ্রামের লোকদেরও আর কোনো বিপদ থাকবে না। এদিকে লিজু আর ইয়াংলাংকে দেখা যায় যারা জাপানিজ মিনিস্টারের সঙ্গে কথা বলছে। ইয়াংলাং সেই মিনিস্টারকে বলে কোনোভাবে যদি তারা ইয়াংয়ের গ্রামের সবাইকে মারতে পারে তাহলে তারা দুজনে মিলে এই রাজ্য শাসন করবে। আর এখানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে ইয়াংলাংই ছিল এই গ্রামের সবার মৃত্যুর পেছনের মূল নায়ক, আর লিজু তার সঙ্গে এই কাজে জড়িত ছিল। এদিকে ইয়াং সোজা চলে আসে জাস্টিস মিনিস্টারের সঙ্গে দেখা করতে। এরই মধ্যে সেখানে ইয়াংলংও চলে আসে। এখানে দেখা যায় ইয়াংলং সেই জাস্টিস মিনিস্টারের মেয়েকে বিয়ে করে নিয়েছে। অন্যদিকে সুকে দেখা যায় জঙ্গল থেকে খরগোশ ধরে গ্রামের দিকে ফিরছিল। পথে সে দেখতে পায় জাপানিজ মিনিস্টার তার সেনাদেরকে কিছু একটা অর্ডার দিচ্ছে। কাছে গিয়ে সে জানতে পারে যে জাপানিজ মিনিস্টার তার সেনাদেরকে অর্ডার দিচ্ছে যে ইয়াংয়ের গ্রামের লোকদেরকে মেরে ফেলার জন্য। সেখানে লিজু উপস্থিত ছিল। এটা দেখে সুর বুঝতে বাকি থাকে না যে সে ওই জাপানিজদের সঙ্গে জড়িত। জাস্টিস মিনিস্টার ইয়াংকে বলে সে যে টাইম ট্রাভেলের মন্ত্রটা জানে সেটা যেন ইয়াংলংকে দিয়ে দেয়। তবে ইয়াং জানায় সে কিছুতে সেটা করতে পারবে না, কারণ ইয়াংলং ওই শক্তি অন্য কাজে ব্যবহার করতে পারে। মিনিস্টার বলে এটা তো রাজার অর্ডার ছিল, আর এসব বলে তুমি রাজাকে অপমান করছো। তখন ইয়াং জানায় তাদের রাজা তো আর কিছু বছর পরই মারা যাবে, কারণ সে ফিউচারে গিয়ে পুরো ইতিহাসটা পড়ে ফেলেছে। এই কথা শুনে মিনিস্টার আরও রেগে যায় এবং বলে এসব বলে তুমি রাজাকে আরও বেশি অপমান করেছ, আর সেজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এটা বলে সে কিছু গার্ডদেরকে ডাক দেয়, কিন্তু গার্ডরা এসে উল্টো মিনিস্টারকে মেরে ফেলে। আসলে তারা তো ইয়াংলংয়ের কথাতেই কাজ করছিল। এরপর ইয়াংলং তার নিজের স্ত্রীকে মেরে ফেলে। এবার সে ইয়াংকে ভয় দেখিয়ে বলে ভেবে দেখো, আমাকে যদি সেই টাইম ট্রাভেলের মন্ত্রটা না বলো তাহলে কিন্তু এবার তোমার পুরো গ্রামবাসী প্রাণ হারাবে। তখন ইয়াং বলে তুমি যা ইচ্ছা করে নাও, তাও আমি কিছুতেই সেই মন্ত্র তোমাকে দিচ্ছি না।
অন্যদিকে সুয়োগ এসে লেজু সেই বিশ্বাসঘাতকতার কারণ জিজ্ঞাসা করে, আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। লেজু অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে সুয়োগকে মুহূর্তের মধ্যেই হারিয়ে দেয় এবং সেখানেই তাকে শেষ করে ফেলে। এদিকে ইয়াংয়ের গার্লফ্রেন্ডকে দেখা যায় সে নিজের ফোন বের করে ইয়াংয়ের সঙ্গে তার পুরনো ছবিগুলো দেখছিল। ঠিক তখনই জাপানি সেনারা তার উপরে তীর ছুঁড়ে মারে। এতে ইয়াংয়ের গার্লফ্রেন্ড সেখান থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা গ্রামবাসীদের উপর নির্মমভাবে অত্যাচার শুরু করে দেয়। কিছুক্ষণ পর ইয়াং যখন সেখানে ফিরে আসে, সে দেখতে পায় তার গ্রামের সবাই লাশ হয়ে সেখানে পড়ে আছে। সামনে এগোলে সে তার গার্লফ্রেন্ডের ফোনটা সেখানে পড়ে থাকতে দেখতে পায়। এরপর সে তার গার্লফ্রেন্ডের কাছে গেলে বুঝতে পারে যে তার অবস্থাও তেমন একটা ভালো না। এদিকে এক জাপানি সেনা সেই টাইম ট্রাভেলের লিফটে পড়ে থাকতে দেখতে পায় এবং সেটা সাথে করে নিয়ে যায়। এরপর সেটা লিজুর কাছে দিলে লিজু ইয়াংলংয়ের হাতে সেটা তুলে দেয়। সেই সাথে সে আরও বলে যে সে সুয়োগকে মেরে ফেলবে। এটা শুনে ইয়াংলং বলে, একেবারে সঠিক কাজই করেছো তুমি। এরপর ইয়াংলং জাপানি সেনাদের লিডারকে সাথে করে নিয়ে এসে রাজদরবারে এসে হাজির হয়। তবে সেখানে অনেক আগেই ইয়াং এসে হাজির হয়েছিল। এরপর সেই জাপানিজ লিডার এসে একেবারে গর্বের সঙ্গে বলতে শুরু করে যে আমি ইয়াংয়ের গ্রামের সবাইকে মেরে দিয়েছি, আর এই কাজে ইয়াংলংও আমার সঙ্গে ছিল। এসব শুনে ইয়াং রেগে তখনই তার সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে এদিকে ইয়াংলং লিডারকে বাঁচাতে ইয়াংয়ের গার্লফ্রেন্ড মিংয়ের দিকে বন্দুক পয়েন্ট করে হুমকি দেয়, আর বলে এখন যদি মন্ত্রটা না বলো তাহলে মেয়েটাকে এখনই খতম করে ফেলবো। এই কথা শুনে ইয়াং তাকে বলে, তুমি আগে মিংকে টাইম ট্রাভেলের মাধ্যমে ওর জায়গায় পাঠিয়ে দাও, তাহলেই আমি তোমাকে মন্ত্রটা বলে দেব। এদিকে মিং তাকে বলে, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। কিন্তু এরই মধ্যে ইয়াংলং মিংকে গুলি করে দেয়। এরপর সে ইয়াংকে বলে, এখনও সময় আছে, টাইম ট্রাভেলের মন্ত্রটা বলে দাও, তাহলে হয়তো ফিউচারে গিয়ে মেয়েটাকে বাঁচাতে পারলেও পারতে পারো। ইয়াং আর নিজেকে সামলে রাখতে পারে না এবং সেই টাইম ট্রাভেলের মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করে। এবার সেই মেশিনের মাধ্যমে ইয়াংলং, ইয়াং, মিং আর সেই জাপানিজ লিডার ঢুকে পড়ে। এরপর ইয়াংলং সেই জাপানিজ লিডারকে বলে, এখন আর আমার তোমাকে কোনো কাজে লাগবে না। এই কথা শুনতে জাপানিজ লিডার রেগে তার সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে সুযোগ বুঝে ইয়াংলং তাকে ধাক্কা মেরে সেই মেশিন থেকে ফেলে দেয় এবং সেই সাথে ইয়াংকেও ফেলে দেয়। এরপর ইয়াং আর সেই জাপানিজ লিডার সোজা এসে পড়ে সেই ট্রেনের মধ্যে, আর সেখানেই তারা দুজন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দেয়। অন্যদিকে ইয়াংলংকে দেখা যায় যে কিনা ইয়াংয়ের বলা মন্ত্রটা মুখস্থ করে নিয়েছিল এবং সে খুবই খুশি ছিল। সে এবার ওই মন্ত্রটা পড়তে শুরু করে। এখানে ইয়াংয়ের ভুল মন্ত্র উচ্চারণের কারণে সেই জাপানিজ লিডার আর ইয়াং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করে। তবে সেই আর্ক আর কিছুতেই চালু হচ্ছিল না। এর জন্য ইয়াংলং কিছুতেই আর টাইম ট্রাভেল করতে পারছিল না। সে এবার পাগলের মতো বলতে থাকে যে মন্ত্র পড়ার পরেও এটা কেন চালু হচ্ছে না। এদিকে লেজু এসে তখন বলে, তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ, তাই তোমাকে আমরা কিছুতেই ছাড়ব না। এরপর সে ইয়াংলংকে অ্যারেস্ট করার জন্য সেনাদেরকে ডেকে পাঠায়। এরই মধ্যে সেখানে রাজাও এসে হাজির হয়। তবে ইয়াংলং দম্ভ নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এতে রাজা ভীষণ রেগে যায় এবং বলে, তোমার এত বড় সাহস যে আমি সামনে থাকতে তুমি একবারও মাথা নত করলে না, তোমাকে এর জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। এটা শুনে ইয়াংলং বলে, আমি তোমার মতো কোনো রাজাকে মানি না, কারণ এখন থেকে আমি হলাম রাজা। রাজা হওয়ার কথা শুনে লিজু ইয়াংলংয়ের উপরে গুলি চালায়। এতে ইয়াংলং সেখানেই প্রাণ হারায়। অন্যদিকে ইয়াং সেই জাপানিজ লিডারের সঙ্গে ফাইট করতে করতে একটা পর্যায়ে ভীষণ দুর্বল হয়ে যায়। এই সুযোগে জাপানিজ লিডার সেখানে ইয়াংয়ের পেটে ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে। তবে এখানে ইয়াংয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে তার শরীরে উধাও হয়ে যায়। এরপর আবারও ইয়াং আচমকা সেই সন্ন্যাসীর সামনে গিয়ে জীবিত হয়ে যায়। এখানে সন্ন্যাসী ইয়াংকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি যদি কোনোভাবে টাইম ট্রাভেলের মাধ্যমে অন্য কোথাও গিয়ে মারা যাও তাহলে আবারও তুমি প্রাণ ফিরে পাবে। সে আরও বলে, তুমি তো সেই পথে গিয়ে ডান দিকের রাস্তায় ঢুকে নিজের গ্রামের দিকে গিয়েছিলে, কিন্তু এবারও তুমি কাউকে বাঁচাতে পারলে না। আসলে তুমি ইতিহাসের কিছুই বদলাতে পারবে না, তাই একই ঘটনা আবারও তোমার সঙ্গে ঘটল। আসল সত্যিটা এটাই যে তুমি ফিউচারে গেলেও কখনো তুমি ইতিহাস বদলাতে পারবে না, কারণ ঘটে যাওয়া কোনো ঘটনা এত সহজে কেউ বদলাতে পারে না। এসব শুনে ইয়াং জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যদি ওই বাম দিকের রাস্তাটা সিলেক্ট করতাম তাহলে কি হতো? ইয়াংয়ের কথায় সন্ন্যাসী কিছুই বলতে পারে না। এর পরের ছিনে দেখা যায় ইয়াং আবারও সেই বাম দিকের রাস্তায় প্রবেশ করেছে। এরই সাথে সেখানে ইয়াং জানায় যে সে ওই আর্কটি চালিয়ে হয়তো অনেক বড় ভুল করেছিল। সেটা না চালালে হয়তো এত কিছু হতো না, কারণ সে যতই পাশে যাক না কেন সে আর কিছুই বদলাতে পারবে না। সেই সাথে সে এবার ঠিক করে যে এই ব্যাপারটা জেনে গেছে তাকে আর জীবিত ছাড়বে না। তাই সে আবারও সেই জায়গায় গিয়ে ওই জাপানিজ লিডারকে সেখানে শেষ করে দেয়। আর এরই সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, টাইম ট্রাভেলের মুভি আসলে অনেকদিন পরে নিয়ে আসলাম। যেহেতু এটা একটা চাইনিজ মুভি তাই ভাবলাম টাইম ট্রাভেল তারা কেমনভাবে করতে পারে। ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, তবে শুরুতে যে বন্ধুত্ব হারানোর ব্যাপারটা সেখানে আপনি কোন বন্ধুকে হারিয়েছেন কমেন্ট করে জানিয়ে যান। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।